নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে এসে উপস্থিত হয়েছি প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জির কাছে। স্যারকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গলে আসার জন্য অনেক অভিনন্দন জানাবো। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটা ভীষণ একটা ইন্টারেস্টিং বিষয়, মানসিক রোগ। আমরা মাঝে মাঝে খুব পাগল শব্দটা উচ্চারণ করি, সেটা কখনো সচেতনভাবে করি, কখনো বা অসচেতনভাবে করি। কিন্তু এই পাগল শব্দটা মানেই কি মানসিক রোগ? তার পাশাপাশি আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মানসিক রোগী চিনবেন কিভাবে? একদিকে যে মানুষ সচেতন তিনি তার মধ্যে কোনো রকমের অসামঞ্জস্য দেখলে যেমন একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, পাশাপাশিভাবে পরিবারের লোকজনেরা কিভাবে বুঝবেন যে তার পরিবারের কারোর মধ্যে মানসিক সমস্যা হচ্ছে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিছু কিছু শারীরিক সমস্যা রয়েছে যেগুলোর প্রধান কারণটা কিন্তু মানসিক, অর্থাৎ মানসিক সমস্যা নির্মূল হলেই কিন্তু সেই শারীরিক সমস্যার সমাধান সম্ভব। তো আজকে এই বিষয়টা আমরা স্যারের কাছে জানবো। স্যার, শুরুতেই যেটা জানার যে মানসিক রোগ, এই মানসিক রোগটা আমরা তো অনেকেই পাগল বলে দিই কথায় কথায়, কখনো মজা করে বলি, কখনো সচেতনভাবে বলি। এই মানসিক রোগী চিনবেন কিভাবে, মানে আপনারা কিভাবে চেনেন? না, প্রথমে আসি তাহলে ওই পাগল শব্দটা নিয়ে। পাগল, হ্যাঁ, আমার জানা আছে তিনটে পাগল: ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল আর মহেশ্বর পাগল। এই তিনটে পাগল ছাড়া কিন্তু পাগল শব্দটা আমরা, যেটা আপনি বললেন, আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু পাগল বলে আমাদের কাছে কিছু নেই। আমাদের হচ্ছে দুরকম রোগ, একটা হচ্ছে শারীরিক রোগ, একটা হচ্ছে মানসিক রোগ। শরীর থাকলে যেমন শারীরিক রোগ হয়, তেমন মন থাকলে মানসিক রোগ হতেই পারে। এবং এখানে আরেকটা জিনিস শুরুতে বলে রাখা দরকার আমার মনে হয়, যে আগে এই অ্যাওয়ারনেসটা ছিল না। আজকে যেমন এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের, আজকে যারা শ্রোতা বন্ধুরা বা যারা দর্শকরা দেখছেন এই প্রোগ্রামটা, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সময় বার করে এই ধরনের প্রোগ্রাম দেখছেন, কারণ মানসিক রোগ ইজ স্টিল এ ডার্থ। ডার্থ মানে হচ্ছে ও পাগলের ডাক্তার, বা ওই বাড়ির মেয়েটা তো পাগলি, ওই পাগলির পাশের বাড়িটা হচ্ছে ঘোষবাবুর বাড়ি, এই হচ্ছে ঘোষবাবুর ঠিকানা। অতএব সেই জায়গাগুলো দেখতে দেখতে আমাদের সত্যি খারাপ লাগে, কারণ একটা কথা আমার মনে হয় স্পষ্ট বলে রাখা উচিত, এই রোগ কিন্তু বাড়ছে। আর আজকে আপনারা যারা দেখছেন তাদের হয়তো মনে হয় কেন আমার বাড়িতে তো কেউ নেই। আসলে জানেন তো, মানসিক রুগীদের, আপনি ধরুন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, পাশের ভদ্রলোক যে মানসিক রোগ, বা যাকে ভোট দিয়ে ইলেকশানে জিতিয়েছেন তার যে একটা মানসিক রোগ আছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না, কারণ আমাদের অ্যাওয়ারনেসের অভাব, এই ধরনের প্রোগ্রামের অভাব। এবং আজকে যে কারণে আমি ধন্যবাদ জানাবো দিদিকে, যে এই ধরনের একটা প্রোগ্রাম উনি করছেন এবং মানসিক রুগীর স্বার্থে করছেন, মানসিক ডাক্তারদের স্বার্থে করছেন, কারণ এটা ঘটনা যে এই রোগটা নিয়ে আমাদের অ্যাওয়ারনেসের খুব অভাব। আসুন আপনাকে বলি, এই রোগটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাইকোটিক, একটা হচ্ছে নিউরোটিক, আর থার্ড হচ্ছে মিসলেনিয়াস গ্রুপ। সাইকোটিক মানে হচ্ছে, রাস্তাঘাটে দেখবেন অনেকে আছে উলঙ্গ হয়ে একটা বাঁশি মালা পরে বট গাছতলা বিড়বিড় বিড়বিড় করছে, এবং ওরা জানেই না যে ওরা রুগী। এটা হচ্ছে সাইকোটিক, মানে ওদের ইনসাইট নেই। আর একটা হচ্ছে নিউরোটিক। নিউরোটিক মানে হচ্ছে সে আসবে আমার কাছে, বলবে ডাক্তারবাবু আমি বারবার হাত ধুতে হয়, আমার মনে হয় হাতে ময়লা লেগে আছে, তো ওই জন্য বারবার হাত ধুতে হয়, এবং দেখুন আমার এখানে হাজা হয়ে গেছে, আমি পারি না, হাতটা না ধুলে আমার অস্বস্তি হয়, কষ্ট হয়, ভেতরে ঝড় বয়। এটা হচ্ছে অবসেশন, মানে এটা হচ্ছে নিউরোসিস। আর একটা হচ্ছে মিসলেনিয়াস গ্রুপ, যেখানে ড্রাগ অ্যাডিকশান পড়ে, পার্সোনালিটি ডিসঅর্ডার পড়ে। এই তো উদাহরণ দিলাম, যে পাশেই দাঁড়িয়ে আছে বা গাড়ি করে বেরিয়ে গেল নীলবাতি লাগানো কোনো মন্ত্রী, এদের অনেকেই দেখবেন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগে। হ্যাঁ, এটা কিন্তু আমার কথা নয়, কিছু মনে করবেন না যারা শুনছেন, এটা কিন্তু বইয়ের কথা। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু এই ধরনের মন্ত্রীদের মধ্যেও দেখা যায়। তো যাই হোক, এত ডিটেলে যাওয়ার দরকার নেই। এই মোটামুটি হচ্ছে মানসিক রোগের স্পেকট্রাম। এইবার কথা হলো, অনেকে প্রশ্ন করেন এটা কি শহরে বেশি হয় না গ্রামে বেশি হয়? দেখুন, মানসিক রোগ কিন্তু গ্রামেও যতটা হয় শহরেও ততটা হয়। ভ্যারিজ
যে কোন ধরনের রোগটা কোন জায়গায় বেশি হয়। এই যে সাইকোটিক যেটা বললাম প্রথমে, যেখানে ইনসাইট নেই, যেখানে সে মনে করে আমি সুস্থ, আমার চিকিৎসার দরকার নেই, এই সাইকোসিস কিন্তু শহরেও যতটা গ্রামেও ততটা। কিন্তু নিউরোসিসটা যেখানে সে পেশেন্ট ডাক্তারের কাছে আসছে, সে বলছে ডাক্তারবাবু বারবার হাত ধুচ্ছি, বা আমার এই কপালের একদিকটা খুব ব্যথা করে, যেটাকে আমরা মাইগ্রেন বলি, এক কপালি যেটাকে বলা হয়। বা অনেক সময় দেখবেন ডাক্তারবাবু আমার কোনো বদ্ধ জায়গায় গেলে, ট্রেনে চড়লে বা বাসে চড়লে আমার খুব কষ্ট হয়, মনে হয় নেবে যাই, মনে হয় এই বোধহয় মরে যাবো, শ্বাসকষ্ট হচ্ছে। এইগুলো কিন্তু শহরে বেশি দেখা দেয়। আর একটা প্রশ্ন আমাকে খুব বেশি করে শুনতে হয় আমাদেরকে, সেটা হচ্ছে এটা কি বাচ্চাদের বেশি হয় না বয়স্কদের বেশি হয়? দেখুন, কিছু কিছু রোগ যেটা বাচ্চা বয়স থেকেই শুরু হয়, আবার কিছু কিছু রোগ আছে 14, 15, 16, 17 বছর বয়স থেকে শুরু হয়। এবার আসুন, বাচ্চাদের কী কী ধরনের রোগ জেনারেলি আমরা ক্লিনিকে দেখতে পাই, যেমন ধরুন ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। আগেকার দিনেও জানেন তো এই ধরনের রোগ ছিল, আগেকার দিনেও এই ধরনের রোগ ছিল। এই রোগটা যে নতুন করোনার 10 বছর আগে এসেছে বা করোনার পরে এসেছে তা কিন্তু নয়, কিন্তু আমাদের অ্যাওয়ারনেসের অভাবে এরা ডাক্তার অবধি পৌঁছতে পারতো না। আমি বোঝাতে পারছি? অতএব ADHD যেমন একটা বাচ্চাদের রোগ, সেরকম সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, প্রচুর রোগ আছে যেগুলো বাচ্চাদের মধ্যে শুরু হয় এই 2.5 থেকে 3 বছর। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ওটা এর মধ্যে অনেকগুলো রোগী পড়ে। তো এই ধরনের রোগগুলো কিন্তু ছোট বয়সেই শুরু হয়। এরপর আসুন আর একটু বেশি বয়স, এই 13, 14, 15, 16 এই বয়সটার মধ্যে জেনারেলি বেশিরভাগ মানসিক রোগ কিন্তু এই বয়সে শুরু হয়। আমাদের অ্যাওয়ারনেস থাকে না বলে আমরা ডাক্তারের কাছে পৌঁছতে পারি না, এবং আমাদের কাছে যখন তারা আসে তখন কিন্তু রোগটা সারফেস আউট করে গেছে। ডাক্তারবাবু আমার মেয়ে কিন্তু 9-এ ফেল করলো, ও 7 অবধি খুব ভালো ছিল পড়াশোনায়, 9-এ ফেল করলো, তার কারণ হচ্ছে ও নিজেকে গুটিয়ে নিয়েছে, বাড়ির বাইরে বেরোতে চায় না, ঘরের বাইরে বেরোতে চায় না, দরজা জানলা বন্ধ রাখে, ভাবে এই বোধহয় তার কেউ ক্ষতি করবে। এইটা যখন শুরু হয়, মেয়েটাও কিন্তু বাড়ির লোককে বলে না, ওর যে ভয় ভয় লাগছে, মেয়েটা যদি বাড়ির লোককে বলে বাড়ির লোক স্টেপ নিতে পারে, কিন্তু সেও বলে না। সে মনে করে ঠিক আছে এটা হয়ে যাবে, ভালো নাই লাগতে পারে, আজকে স্কুল যাব না। 3 দিন স্কুল গেল না, 4র্থ দিন স্কুল গেল না, এই করতে করতে বাড়তে থাকে, এবং এমন একটা সময় আসে যখন বাড়ির লোকেরা দেখে যে ঘর থেকে বেরোচ্ছে না, জানলা খুলছে না, দরজা খুলছে না। এই উদাহরণটা আমি দিলাম। সিজোফ্রেনিয়া বলে একটা রোগ আছে আমাদের, যেটা ইজ ভেরি কমন, আমাদের ক্লিনিকে খুবই দেখতে পাই আমরা, যেখানে সে নিজের মধ্যে বিড়বিড় করে, কখনো কখনো রেগে যায়, খাওয়া দাওয়া কমে যায়, তাদের ঘুম কমে যায়, এবং তাদের ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশনের 3টের মধ্যে 2টো জিনিস থাকে। মানে কাছাকাছি কোনো লোক নেই, কিন্তু ওরা কানে শুনতে পায় কেউ ওদের সঙ্গে কথা বলছে, এবং ওরাও তখন ওদের সঙ্গে কথাটা বলে, যে কারণে আমরা দেখি যে সে নিজের মনে বিড়বিড় করছে। আসলে সে নিজের মনে বিড়বিড় করছে না, সে শুনতে পাচ্ছে, যেটাকে আমরা বলি অডিটরি হ্যালুসিনেশন, অ্যান্ড হি অর শি ইজ আনসারিং টু দোজ কোয়েশ্চেন্স। আমি বোঝাতে পারছি আপনাকে? তো এই ফিচার্সগুলো হচ্ছে সাইকোসিসের মানে বেঞ্চমার্ক। এরপর আসুন, সিজোফ্রেনিয়ার পরে যদি যেটা আমরা দেখি সেটা হচ্ছে ডিপ্রেশন, এবং ডিপ্রেশন সম্বন্ধে তো সবাই জানেনি, কিন্তু স্টিল এখানে 2-3টে কথা বলে রাখা উচিত। সেটা হচ্ছে যে ডাক্তারবাবু আপনি তো বলছেন ডিপ্রেশনটা রোগ, কিন্তু আমাদেরও তো ডিপ্রেশন হয়। হ্যাঁ, ডিপ্রেশন হলেই যে রুগী হবে তা কিন্তু নয়, ভালো করে বুঝুন। ডিপ্রেশন কিন্তু আমাদের সবাইয়ের মধ্যেই হয়, এবং এটা ওয়েভের মতো। কেউ আমরা এটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারি, কেউ আমরা হ্যান্ডেল করতে পারি না। এখানে আমাদের কাছে অনেক বাচ্চারা আসে, ডাক্তার আঙ্কেল আমার মধ্যে না একটা নেগেটিভিটি আসছে। নেগেটিভিটিটা কী রে ভাই, একটু বল আমাকে বুঝিয়ে। বলে না আমার কিছু ভালো লাগছে না। তেমন ভালো লাগছে না কেন তো? বললো না আসলে আমি এবার কম নম্বর পেয়েছি, তো মা বাবা আমাকে খুব বকাবকি করছে, তো আমি ভাল লাগছে না।
তো এই যে বলে ভাল লাগছে না, আর এমনভাবে ওদের বডি ল্যাঙ্গুয়েজ থাকে, সেখান থেকে আমাদের কিন্তু ঢুকতে হয় ভেতরে। অতএব ডিপ্রেশন মানেই যে রোগ তা কিন্তু নয়। যখন এই পেশেন্টের জন্য আশপাশের লোকজনের ক্ষতি হচ্ছে, আশপাশের লোকজন বুঝতে পারছে যে বাচ্চাটার অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে, তখন কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। এবার প্রশ্ন হলো, তাহলে এর উপায়টা কী? আপনারা বলুন তো, সবচেয়ে ভালো কাউন্সিলর কে হয়, কার হওয়া উচিত? তার কি এমফিল করা দরকার? তার কি পিএইচডি করা দরকার? তার কি পোস্ট গ্র্যাজুয়েশন সাইকিয়াট্রিতে দরকার? না, দরকার হয় না। ইনিশিয়াল কাউন্সিলর বেস্ট হচ্ছে তার প্যারেন্টস। আগেকার দিনে গুরুদেবরা থাকতো, এখন তো এই গুরুদেব কনসেপ্ট ধীরে ধীরে কমে যাচ্ছে। তো প্যারেন্টস আমরা মনে করি ইজ দ্য বেস্ট কাউন্সিলর। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকের ধারণা যে ডাক্তারবাবু এই বাচ্চাদের যে ওষুধ দিচ্ছেন সাইড এফেক্ট হবে না। আচ্ছা আপনি বলুন তো, আপনারা যারা শুনছেন, আমাদেরও তো সন্তান আছে, আমরা কি কোনো বাচ্চার খারাপ কিছু চাইবো? আর সাইড এফেক্ট কার কখন কি হয় কোনো ডাক্তারবাবু জানে না। ইনফ্যাক্ট আমি আমার প্রতিটি পেশেন্টকে বলি যে আমার ওষুধ ঠিক করবে 60%। ভালো করে শুনুন, ইনফ্যাক্ট শুধু আমার নয়, যে কোনো ডাক্তারের ওষুধ কিন্তু 60% ভালো করেন, এটা আমার ধারণা। কারণ বলে দিচ্ছি আপনাকে, বাকি 40% নির্ভর করে ডাক্তারের ওপর। যেমন ধরুন কারোর ডায়াবেটিস হয়েছে, হলো, সে ডাক্তারের কাছে গেল, ডাক্তার ব্লাড টেস্ট করে বললো, আরে তো আপনার অনেক সুগার আছে, আপনি এই ওষুধটা চালু করুন, করে 1 মাস পরে আসবেন। ভদ্রলোক রিলিজিয়াসলি বাড়িতে ওষুধটা খেলো, খেয়ে 1 মাস পর গিন্নিকে নিয়ে ডাক্তারের কাছে গেল, ডাক্তার আবার চেক করে দেখলো, আরে তো কমেনি, বরঞ্চ বেড়ে গেছে। তাহলে কি ওষুধ কাজ করছে না? না, হিয়ার কামস দি 40%। ভালো করে হিস্ট্রি নিয়ে দেখা গেল, ভদ্রলোক রোজ সকালে বাজার যান, তখন 4টে করে শিবুদার দোকানে জিলিপি খান। তো ওনার কি ডায়াবেটিস কমবে ওষুধে? এই যে 40%, এটা হচ্ছে জিলিপি, এবং এটা প্রতিটি রোগে আছে। আমি ডায়াবেটিসটা শুধু উদাহরণ দিলাম। আজকে যে পেশেন্ট আমরা দেখি, মানসিক রোগীদের দেখি, আপনাদের কি ধারণা যে ওষুধ দিয়ে আমি সারাতে পারি? না। কেউ যদি মনে করে আমি অসুস্থ, তাকে কোটি টাকা দিয়েও আপনি সারাতে পারবেন না। কেউ যদি রোগের সামনে হাত দুটো তুলে দেয় আর রোগ তো জড়িয়ে ধরবে, তখন আপনি বেরোতে পারবেন? আগে এইখানে ঠিক করতে হবে, ঠিক আছে ভাই আমি অসুস্থ, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমি ওষুধ খাচ্ছি, আমি ভালো হব। এবং মানসিক রোগের ক্ষেত্রে যেটা আমাদের মেন প্রবলেম দেখি, সেটা হচ্ছে আর্ধেক লোক তো অ্যাওয়ারনেসই নেই। আর্ধেক লোকের কিন্তু অ্যাওয়ারনেস নেই, এরা জানেই না কোনটা রোগ কোনটা রোগ নয়। আজকে মোবাইল ফোন, আপনি বলুন তো, আমাদের কাছে যে আসে মোবাইল ফোনের যে প্রবলেমটা, এটা কি সত্যি বাচ্চাদের প্রবলেম? না, এমনও রুগী আসে আমাদের এখানে, ধরুন অ্যাবাভ 70 years old, উনি মোবাইলটা নিয়ে বিছানায় যান, গান শুনতে শুনতে যদি ঘুম পেলো ভালো, যদি না ঘুম পায় তখন ইউটিউবে একটু সিনেমা দেখে। এই করতে করতে রাত 3টে বাজে। এই যে আমাদের ধারণা না শুধু বাচ্চাদেরই মোবাইল প্রবলেম, না, ইটস মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম এটা। এবং এটা মেন্টাল হেলথকে যে কী ক্ষতি করছে, কী পরিমাণে ক্ষতি করছে, মানে আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি ধরুন এখানে যদি 50টা রুগী দেখি এভরিডে, আমার 30টাতে লিখতে হয় স্টপ স্ক্রিন আফটার 7 PM, কারণ 9 PM, বাচ্চা হলে 5 PM, এভাবে লিখে দিতে হয় আমাকে। এবং স্ক্রিন বলতে কি আছে এখানে? স্ক্রিন বলতে ধরুন শুধু মোবাইল নয়। সেদিন একটা বাচ্চা এসেছে, যেটু আমি আর মোবাইল, তোমার কথা শুনছি, আমাকে দুটো টফি দাও, এক্লেয়ার দাও, আমি তোমার কথা শুনছি আর আমি মোবাইল দেখছি। আমি বললাম, তুই মোবাইল ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, আমি যেটু আমি মোবাইল ছেড়ে, তুমি মাকে জিজ্ঞেস করো, আমি এখন বাবার ল্যাপটপে দেখি। তো ইট কামস টু দি সেম থিং। তো এখানে মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, CPU, কম্পিউটার, এই 4টে জিনিস আপনাদের বন্ধ করতে হবে। এবার একটা 3 বছরের বাচ্চা, সে খাচ্ছে না, মা কী করবে? মোবাইল ফোনটা খুলে বাচ্চাটার হাতে দিয়ে দেয়, বাচ্চাটা মোবাইল দেখতে দেখতে খেয়ে নেয়, মারও কষ্ট নেই,
বাচ্চারও কষ্ট নেই, বাচ্চাটাও খেয়ে যাচ্ছে। সিমিলারলি স্কুলের বাস চলে আসবে, মোবাইলটা দিয়ে দেয়, নিয়ে জামা কাপড়টা পরে জুতো মোজা পরে রেডি করে দেয়, মোবাইলটা নিয়ে নেয়, স্কুলে চলে যায় বাচ্চা। নষ্ট কে করছে? দোষটা হচ্ছে তো বাচ্চাটার। তো মেন্টাল হেলথ বলতে আমি যেটা বোঝাচ্ছি, কেন এতগুলো আমি বললাম, কারণ মেন্টাল হেলথ মানে এইটুকু নয়। আজকে কার্ডিওলজি ইট ডিলস উইথ দি হার্ট, আজকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ইট ডিলস উইথ দি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, আজকে কিডনির ডাক্তার আলাদা। কিন্তু মনের যে ব্যাপারটা, এটা কিন্তু সব মিলিয়ে, আমি বোঝাতে পারছি? মেন্টাল হেলথ শুধু যে বিড়বিড় করবে তা কিন্তু নয়। আপনাকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এই যে অনেক আছে অ্যালার্জি, অনেকের আছে গোলাপ ফুলে অ্যালার্জি, তার গন্ধে অ্যালার্জি। এমনও কেস দেখা গেছে যে গোলাপের ছবি দেখলে তার অ্যালার্জিক রিয়াকশান হয়। আই হ্যাভ সিন দিস কেস। অতএব মেন্টাল হেলথ যে কতটা জরুরি, আজকে আশা করি আপনাদের একটা আউটলাইন আমি দিতে পারছি। কারণ যে রোগী হোক, আমাদের কাছে ধরুন যদি ওই 60টা রুগী দেখি, অ্যাটলিস্ট জেনারেল প্র্যাকটিশনারের কাছ থেকে আমরা 5 থেকে 7টা রুগী রেফারেল পাই। সব কিছু নর্মাল আছে ডাক্তারবাবু, তাও ওর কিন্তু বারবার পটিতে যাচ্ছে। এটা আমরা বলি ইরিটেবল বাউল সিনড্রোম। আজকে অ্যাংজাইটি, আপনারা খেয়াল করে দেখবেন অনেক বাড়িতে এরকম বাচ্চা আছে যে পরীক্ষার হলে যাওয়ার আগে জামা কাপড় পরে আবার সে পটি করতে যায় বা বাথরুম যায়। অ্যাংজাইটি থেকে হয়। এবং সবচেয়ে বড় কথা, এর ভালো চিকিৎসা আছে। অনেকের ধারণা যে ওষুধ না দিলে হয়। যদি ওষুধ দিলে আমার বাচ্চাটা ভালো থাকে, ক্ষতি কী আছে? ওষুধগুলো তো দেওয়াই হয় যাদের রোগ আছে তাদের জন্যেই। অতএব ওষুধ না দেওয়ার তো কোনো কারণ নেই। আর ওষুধ সম্পর্কে অনেকের খুব ভুল তথ্য। তার কারণ হচ্ছে এই ওষুধ সম্পর্কে বা রোগ সম্পর্কে লোকে 4 জনের কাছে জানে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমি, এই 4 জনের কাছে দয়া করে রোগ সম্পর্কে জানতে যাবেন না। প্রথম হচ্ছে ডক্টর গুগল। আমি বোঝাতে পারছি? মোবাইলে যে ডক্টর গুগল ঘেটে আমরা দেখে নিই না, এই ওষুধটা কী ওষুধ, তার সাইড এফেক্ট কী, এই রোগটা কী। প্রথম হচ্ছে ডক্টর গুগল। দ্বিতীয় হচ্ছে পাশের বাড়ির কাকিমা, খুব ডেঞ্জার হয়, সাবধান। তৃতীয় হচ্ছে কাজের মাসি। আর চতুর্থ হচ্ছে ওষুধের দোকানদার। এই 4 জনাকে বাদ দিয়ে দয়া করে রোগ সম্পর্কে, ওষুধ সম্পর্কে যদি জানতে হয়, যিনি ওষুধটা লিখছেন তাকে ডাইরেক্টলি প্রশ্ন করবেন। কারণ আপনাকে জানতে হবে আপনি কেন ওষুধটা খাচ্ছেন, আপনাকে জানতে হবে যে মেন সাইড এফেক্ট কি। জেনারেলি আমরা ডাক্তাররা চেষ্টা করি যতটা কম সাইড এফেক্ট রাখা যায় সেই ধরনের ওষুধ ব্যবহার করা। এবার কোন ওষুধটা কাকে কীভাবে সাইড এফেক্ট করে আমরা কী করে জানব? বোঝাতে পারছি? কিন্তু আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা এটা করতে পারি। এবার আসুন, আরেকটা প্রশ্ন দিদি করেছিলেন, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি যেটা আপনাকে প্রশ্ন করেছিলাম স্যার, যে লক্ষণটা হচ্ছে শারীরিক অথচ অসুখটা হচ্ছে মানসিক। এরকম প্রচুর উদাহরণ আছে, এরকম প্রচুর উদাহরণ আছে। ইনফ্যাক্ট আমি এখানে আমার ক্লিনিকে আমার প্রতিটি পেশেন্ট কিন্তু একজন ফিজিশিয়ান দেখেন আগে, এবং প্রতিটি পেশেন্টের আমার ফাইল থাকে। আমার ফিজিশিয়ান দেখেন, নিউরোলজিস্ট দেখেন, তারপর আমি দেখি। যে কারণে আমার এখানে অনেক সময় বেশি লাগে পেশেন্টদের এবং অনেকক্ষণ বসতে হয়। তো যাই হোক, ধরে রাখুন আপনি 25 to 30% পেশেন্ট, আমরা যারা সাইকিয়াট্রিস্ট যারা প্র্যাকটিস করি, হাসপাতালে বলুন, প্রাইভেটলি বলুন, চেম্বারে বলুন, ক্লিনিকে বলুন, এই 30% কিন্তু শারীরিক রোগের সঙ্গে যুক্ত আছে। এর একটা কেন হাজারো উদাহরণ দেওয়া যায়। আপনি ধরুন থাইরয়েড, আমরা জানি থাইরয়েডের প্রবলেম মানে হচ্ছে এখানে একটা থাইরয়েড গ্ল্যান্ড থাকে, তার একটা প্রবলেম হয়, ওষুধ খেলে কমে যায়। 25 to 35% কেস অফ থাইরয়েড প্রবলেম, তারা কিন্তু সঙ্গে অ্যান্টি ডিপ্রেশান্টও খায়। হ্যাঁ, ঠিক শুনছেন।
আপনি কি জানেন আপনারা যে সবচেয়ে বেশি ঘুমের ওষুধ কোন স্ট্রিমে দেওয়া হয়? একটু ভেবে ভাবুন তো একটু। সবচেয়ে বেশি ঘুমের ওষুধ কোন ডাক্তারবাবুরা দেয়? কার্ডিওলজিস্টরা সবচেয়ে বেশি ঘুমের ওষুধ দেয়, সাইকিয়াট্রিস্টরা নয়। অনেকের ধারণা ডাক্তারবাবু এখানে কোনটা ঘুমের ওষুধ একটু বলে দিন। ঘুমের ওষুধ সবসময় আমাদের লাগে না। যদি ডিপ্রেশন থেকে ঘুমের অসুবিধা হয়, যদি অ্যাংজাইটি থেকে ঘুমের অসুবিধা হয়, তাহলে তো আমাকে ডিপ্রেশনটাকে ঠিক করতে হবে, আমাকে অ্যাংজাইটিটা ঠিক করতে হবে। ঘুম তো এমনিই হবে, তার জন্য আলাদা করে ঘুমের ওষুধ লাগে না। কিন্তু একটা কার্ডিওলজিস্ট সবসময় চায় যে রাত্রিরে ঘুমটা যেন ভালো হয়। ওয়াই? কারণ অ্যাংজাইটির সঙ্গে হার্টের অসুখের একটা যোগাযোগ আছে, এবং দেখা গেছে যদি অ্যাংজাইটিটা কমানো যায়, হার্টের ওষুধও কমে যায়। যদি অ্যাংজাইটিটা কমানো যায়, ব্লাড প্রেশারের ওষুধ কমে। যদি অ্যাংজাইটিটা কমানো যায়, ডায়াবেটিসের ওষুধ কমে। আমি সবচেয়ে কমন শারীরিক রোগগুলো আপনাকে বলছি, এবং সবের সঙ্গে কিন্তু এটা একটা লিঙ্ক আছে। বোঝাতে পারছি? যেমন ধরুন কারুর গ্যাস্ট্রিক আলসার হয়েছে। গ্যাস্ট্রিক আলসার হয় কেন বলুন? হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিশন পেটে বেড়ে যায়, ওখান থেকেই গ্যাস্ট্রিক আলসারেশনটা হয়, জেনারেলি ওয়ান অফ দি কজ। এটা দেখা গেছে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তাদেরকে কার্ডিওলজিস্টরাই অ্যাংজিওলাইটিক দিয়ে দেয়, তাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরাই অ্যাংজিওলাইটিক দিয়ে দেয়। অতএব শারীরিক রোগ আর মানসিক রোগ কিন্তু প্যারালালি চলে, এবং ট্রিটমেন্টও কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে। যদি হার্টের রোগ হয়, হার্টের চিকিৎসা তো হচ্ছে, প্যারালালি অনেক সময় কার্ডিওলজিস্টরা আমাদের কাছে রেফার করেন বা নিজেরাই অ্যাংজিওলাইটিক দিয়ে দেন, অ্যান্ড ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল রেজাল্ট। খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অতএব শারীরিক রোগের সঙ্গে মানসিক রোগের একদম বোথ গোজ প্যারালালি, এবং দুটোকে যদি আমরা একসঙ্গে চিকিৎসা করতে পারি, আমাদের রেজাল্ট ভালো হওয়া উচিত। কারণ অ্যাগেন ওষুধ কিন্তু 60% করবে, বাকি 40% কিন্তু আপনার সেই জিলিপির কথাটা মনে রাখবেন, জিলিপিটা আপনাকে বন্ধ করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এত কিছু বিষয়ে আপনার কাছ থেকে জানলাম। এই যে মানসিক রোগ যদি দীর্ঘদিন ধরে চিকিৎসা না হয়, আনট্রিটেড থাকে, সেটা কতটা মারাত্মক হতে পারে? দেখুন, এটা নির্ভর করে কোন ধরনের মানসিক রোগ। যদি সেরকম মানসিক রোগ যেমন ধরুন ডিপ্রেশন, যদি আনট্রিটেড থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সুইসাইড করে। আবার সিজোফ্রেনিয়া যদি আনট্রিটেড থাকে, মারধর ভাঙচুর করে ঘর থেকে বেরিয়ে যাবে, মাঝে মধ্যে ফিরবে, মাঝে মধ্যে পাওয়া যাবে না, 1 মাস 1.5 মাস সে বাড়িতে নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অতএব আনট্রিটেড, একটা কথা বলবো যে এখন যে লেভেলে অ্যাওয়ারনেস হচ্ছে, এই যেমন ধরুন আজকের প্রোগ্রামটাও তো শুনছেন অনেকে, তো এই অ্যাওয়ারনেসের জন্য কিন্তু এখন আনট্রিটেডটা অনেক কমে গেছে, যেটা আজ থেকে আমরা 30 বছর বা কলেজ লাইফে দেখেছি। এখন কিন্তু সেটা কিন্তু খুব কম। এখন কিন্তু আপনি যদি আমার ক্লিনিকেও দেখেন, মোটামুটি 3-4 বছরের বাচ্চা নিয়েও মা আসছে। অ্যান্ড অল দি ক্রেডিট গোজ টু ইউ পিপল, আপনাদের মতো লোকেরা যারা এই ধরনের প্রোগ্রাম নিয়ে যাচ্ছেন দর্শকদের কাছে। অনেক ধন্যবাদ স্যার, এত সুন্দর আপনি ইনফরমেশন দিলেন। আশা করি এরপর আর মানুষের মনের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না মানসিক রোগ সম্পর্কে। এবং মানসিক রোগ সম্পর্কে স্যার যেভাবে বললেন, সবথেকে বড় বিষয় হচ্ছে সচেতনতা। তাই সচেতনতা গড়ে তোলার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আপনারা সকলে শুনুন, নিজেরা ভালো থাকুন, নিজের পরিবার, সমাজ সকলকে ভালো রাখুন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। নমস্কার।